ধরুন শাহজাহান গ্রেপ্তার হবে না। এরা বলছে 7 দিনে, ওরা বলছে 15 দিনে। আমি ধরে নিচ্ছি শাহজাহান গ্রেপ্তার হবে না। কারণ হচ্ছে শাহজাহানের সবথেকে সুযোগ রয়েছে বাংলাদেশে পালিয়ে যাওয়ার। সন্দেশখালী একদম বর্ডার এলাকা। সে ওখান থেকে তার যা সুযোগ আছে, সে সহজেই সন্দেশখালী থেকে পালিয়ে যেতে পারে বাংলাদেশে। এটার সম্ভাবনা খুব বেশি। যে যাই বলুন না কেন, মানে যদি এমন না হয় যে শাহজাহান কারুর সঙ্গে কথা বলে হয়তো একটা জায়গায় আছে, তার নির্দেশে সে সারেন্ডার করবে, এরকম একটা মানে আন্দাজ কেউ কেউ দেওয়ার চেষ্টা করছেন যে 7 দিনের মধ্যে সে করবে, আত্মসমর্পণ করবে। আমার মনে হয় না। আজকে একদিন চলে গেল, আর 6 দিন আছে। তো আমি 6 দিন রোজ একবার করে আপনাদের সামনে আসবো। আমার ধারণা ও ধরা দেবে না, কেন ও জানে যে ধরা দিলে ও আর বেরোতে পারবে না। ওর অবস্থা জ্যোতিপ্রিয় মল্লিক, তারপর আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো অবস্থা হবে। কারণ হচ্ছে পিএমএল অ্যাক্টে ওর বিরুদ্ধে ইডির মামলা আছে, হাজার হাজার টাকার রেশন দুর্নীতি। এটা পিএমএল মানে মানি লন্ডারিং কেস। ফলে এবং সেটা বিদেশে পাচার করেছে। ফেমা অ্যাক্টেও আটকে যাবে। এই টাকাটা বিদেশে গেলে তাহলে সেটা ফাইন্যান্সিয়াল যে অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট রয়েছে, সেটাও ভঙ্গ করেছে। যে বিদেশে এইভাবে টাকা আনঅথরাইজ টাকা পাঠালে সেটা খুবই বেআইনি। সেই জন্যে ও ধরা দেবে না। এছাড়া ওর বিরুদ্ধে 3টে মার্ডার কেস আছে, একটা বডি লোপাটের কেস আছে, মানে 3টে ছেলেকে ওখানে মার্ডার করেছিল 21-এর নির্বাচনের পরে। অ্যাসেম্বলিতে যখন এরা 213টা সিট পেল এবং বিপুল পরিমাণে জনসমর্থন পেল, তখন থেকে এরা মানে আরও বেপরোয়া হয়ে গেল শাহজাহান, এবং সে 3টি ছেলেকে মেরে দেয়। তার একজনের তো বডি এখনও পাওয়া যায়নি। ফলে ওর বিরুদ্ধে 3 জনের খুনের দায় রয়েছে। এছাড়া রেপ কেস এবং গ্যাংরেপ তো রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে যে গ্যাংরেপের ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে, যেটা নির্ভয়ের ক্ষেত্রে হয়েছিল। যাই হোক, এছাড়া তার বিরুদ্ধে আরও অনেক ধরনের মামলা হবে, মানে পেন্ডিং আছে। বলছে 42টা অভিযোগ, 44টা অভিযোগ, 42টাতেই চার্জশিট দেওয়া রয়েছে। পুলিশ যে একদম মানে কাজ করেনি এটাও বলা যাবে না, কিন্তু হতে পারে পুলিশ ওভারকাম করতে পারেনি, যেহেতু ওর একটা পিছনে বড় জনসমর্থন। যাই হোক, দেখার মতো হলেও জনসমর্থন ছিল ওর পিছনে। ও বেরোলেই 50টি মোটর বাইকে আরও 150 ছেলে ঘুরতো। এটা মানে বিরাট ব্যাপার ছিল, যার ফলে পুলিশও এদের ঘাটাতে চায়নি। কিন্তু পুলিশ কিন্তু ভিতরে ভিতরে কিছুটা হলেও কাজ করে রেখেছে। যে তারা যে একদম ছেড়ে দিয়েছে ওকে, যেটা প্রচার হচ্ছে যে না পুলিশ পুরো মদত দিয়েছে, এমন নয়। পুলিশ কোনো মদত দেয়নি, পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, এটা ঠিকই, পুলিশ নিষ্ক্রিয় থেকেছে। আর এটা তো বাম আমল থেকেই আমরা জানি। লোকাল কমিটির সম্পাদক থানার ওসির থেকে বলবান ছিলেন, মানে লোকাল কমিটির সেক্রেটারিকে না বলে কাউকে গ্রেপ্তার করা, কারুর বাড়িতে রেড করতে যাওয়া থানার ওসির বারণ ছিল। জেলার এসপি, জেলার মানে সেক্রেটারি যে ছিলেন, তার কথা শুনে চলতে হতো। একটা ওসিকে ট্রান্সফার করতে গেলেও জেলার জেনারেল সেক্রেটারি পার্টির সিপিএমের যা বলবে সেই অনুসারেই তার পরিবর্তন হবে, এইরকম ছিল অবস্থা। সেই তুলনায় এখন কিন্তু পুলিশে এতটা একদম
এতটা পলিটিক্যালাইজ হয়নি। হ্যাঁ, কিছু টাকা পয়সার লেনদেন হচ্ছে, টাকা দিয়ে কেউ কেউ ট্রান্সফার নিচ্ছে, এটা অস্বীকার করার নেই। এবং আবার নেতাদের মধ্যে কেউ কেউ এই সমস্ত ব্যবসা করে দু চার পয়সা কামাচ্ছেন, সেটাও ঠিক। কিন্তু অ্যাজ এ হোল এই যে একটা সিস্টেম সিপিএমের আমলে ছিল, যেটা যে জেলার এসপি হতে গেলে, তার থানার ওসি হতে গেলে জেলা প্রশাসন মানে জেলা সিপিএমের জেলা কমিটির জেনারেল সেক্রেটারির মতামত নিতে হবে, তার বাইরে কিছু হবে না। তা এ সমস্ত একদম আমাদের যথেষ্ট প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পারি। ফলে সেই তুলনায় কিন্তু আমি এখনও বলি যে বামেদের আমলে যে ধরনের লুট হয়েছে বা যে ধরনের করাপশান হয়েছে, অত্যন্ত সিস্টেমেটিক, একদম সিস্টেম, যে সিস্টেম সারা মানে রাজ্যে 341টা ব্লকই হয়েছে। তখন 18টা জেলা ছিল, 18টা জেলাতে হয়েছে, 341টা ব্লকে হয়েছে, 6,500 গ্রাম পঞ্চায়েত হয়েছে, প্রত্যেকটা জায়গায় কম বেশি হয়েছে। তার মধ্যে 2-4 জন সব জায়গায় সৎ মানুষ থাকেন। সেই সৎ মানুষ মনোরঞ্জন হাজরাদের মতো অনেক সৎ মানুষ তখনও ছিলেন, প্রভাস রায়দের মতো মানুষ ছিলেন, বিনয় রায়, বহু সৎ মানুষ ছিলেন। ক্ষুদিরাম বসুকে আমরা চিনি, ক্ষুদিরাম সাউথ 24 পরগনায় ছিলেন একটা সময় সেক্রেটারি। এই লোকদের আমরা দেখেছি, অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তাছাড়া তারা অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতেন। তাদের দেখলেই বোঝা যেত যে তারা এই ধরনের কাজের মধ্যে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই আমলেও মানে এই আমলের খুব টপ লেভেলে খুব কোনো জোচ্চুরির ব্যাপার নেই। যে যাই বলুক না কেন, মমতা সততার প্রতীক এখন আছেন কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু মমতা নিজে হাতে কোনো জায়গার কাছ থেকে টাকা নিয়েছেন বা কোনো সুবিধা নিয়েছেন সেরকম মানুষ মমতা ব্যানার্জি নয়। তার ভাইপোকে নিয়ে প্রশ্ন আসে। এবার একটা পরিবারের ক্ষমতাবান লোকেরা হয়তো 2-1জনকে একটা সুবিধা দিতে পারে, 2-1জনকে একটু ভালো জায়গায় পোস্টিং দিতে পারে, এটাকে কেউ কখনো জোচ্চুরির মধ্যে আনতে পারে না, আনেও না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বলবো না যে শাহজাহানকে মানে উৎসাহিত করেছে বা পার্টির কাছ থেকে সে অনুমতি নিয়েই সমস্ত অন্যায় কাজ করেছে, তা নয় কিন্তু। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, একটা গ্যাপ ছিল, একটা ইনফরমেশন উপর পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। এইসব দক্ষিণপন্থী দলের তাই হয়। আজকে যে কেউ কি যে সোনিয়ার সঙ্গে দেখা করতে পারবেন, রাহুলের সঙ্গে দেখা করতে পারবেন? ও কেন, ছোটো একটা মুলায়ম সিংয়ের দল, তার ছেলের সঙ্গে যে কেউ হঠাৎ করে দেখা করতে পারবেন? পারবেন না। কিন্তু বামপন্থীর দলে কিন্তু অনেক বড় নেতার সঙ্গেও যে দেখা করা যেত, কিন্তু এইটা দক্ষিণপন্থী দলে হয় না। তৃণমূলেরও সেই ধরনের কিছু নেই, যার ফলে একটা গ্যাপ রয়েছে যে নিচুতলায় কি ঘটছে সেটা উপরতলা পর্যন্ত পৌঁছানো খুব খুব কঠিন। এই গ্যাপটার জন্যেই এমনটা হয়েছে। মমতা ব্যানার্জি যদি জানতেন যে ওই ধরনের মানুষের বিরুদ্ধে করছে, হারগিজ কখনো ওকে উৎসাহিত তো করতেনই না, ছুঁড়ে ফেলে দিতেন। এবং তার যে খবর ছিল না, তার প্রমাণ হচ্ছে তিনি যখন বিধানসভায় ওকে মানে ইনডাইরেক্টলি সমর্থন করছেন, সরাসরি না হলে ইনডাইরেক্ট সমর্থন করছেন, তার মানে তখনও তার কাছে প্রকৃত চেহারাটা আসেনি, মানে বিশ্বাসযোগ্য হয় তার নিজস্ব চেন থেকে যে জিনিসটা আসবে সেটা তিনি বিশ্বাস করেন। বিরোধীরা অনেক কিছু বলতে পারে, সাধারণ মানুষ অনেক কিছু বলতে পারে, সেটাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস কোনো সরকারি কোনো নেতাই মেনে নেবে না। নন্দীগ্রামের ঘটনা, সিঙ্গুরের ঘটনা কি বুদ্ধবাবু মেনে নিয়েছিলেন প্রথম দিকে? গুলি চালনাকে উনি সমর্থনই করেছিলেন প্রথম দিকে, ভেবে দেখুন। পরে উনি ডিফার করেছিলেন। যাই হোক, একটা সরকারের টপে যে থাকেন তিনি তার নিজের যে চেইন, সেই চেইনকে বিশ্বাস করেন। ডিআইবি ছিল, তারা কেন সঠিকভাবে করেনি? ডিআইবির প্লেনগুলোতে বিভিন্ন জায়গায় থাকে, তার মানে গোয়েন্দা মানে ইন্টেলিজেন্স যাকে বলি আমরা, ইন্টেলিজেন্স টোটালি ফেল করেছে, যার ফলে উপরের দিকে
শাহজাহানের কীর্তিকলাপ আসেনি, ফলে ও একছত্র রাজত্ব করে গেছে। ফলে আজকে শাহজাহান গ্রেপ্তার হবে কি হবে না তা নিয়ে আমি এখনও সংশয়। গ্রেপ্তার শত চেষ্টা করলেও সে যদি এদেশে না থাকে, অন্য দেশে চলে যায়, তাহলে তাকে ধরা সম্ভব নয়। আর বললেই সে যে স্যারেন্ডার করবে এটাও নয়, কারণ হচ্ছে যে অপরাধী সে তো জানে যে সে কী করেছে। কাজে সে ধরা দিলে তার যে কত বড় ইয়ে আসবে তার উপর, সেও জানে। ফলে সে নিজে তো ডুবেছেই, দলটাকেও একটা ডুবানোর রাস্তা দেখিয়ে দিয়ে নিজে চলে গেল। যাই হোক, আমরা অপেক্ষা করব যে সন্দেশখালী খুব দ্রুত ভিতর থেকে শান্ত হয়ে আসছে, আরও আসবে। আবার কিছু কিছু অভিযোগ রয়েছে জমি জায়গার, এই ব্যাপারগুলো মেটানোর চেষ্টা হচ্ছে। আদালত সঠিকই বলেছে যে আজকে জমি ফেরাচ্ছ যখন, তখন তাহলে তো একটা জিনিস প্রমাণিত যে জমি কাড়া হয়েছিল, তাহলে অপরাধ তো প্রমাণিত, তাহলে তার শাস্তি হবে না কেন? কথাটা তাই, যে অপরাধ যখন প্রমাণিত হবে তখন তার শাস্তি না দিলে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। সে দল হোক, সরকার হোক, একটা ছোটো ক্লাব হোক, একটা পরিবার হোক, চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। সন্তানদের উপরও যেমন বাবা মার চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, সেইরূপ মুখ্যমন্ত্রীরও চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, রাজ্যে প্রধানমন্ত্রীর থাকবে, সারা দেশে চেক অ্যান্ড ব্যালেন্স। এটা একটা দারুণ টার্মস, এবং ইন্টেলিজেন্ট যদি সঠিকভাবে সমর্থন করে বা কাজ করে, তাহলে কোনো খারাপ সিদ্ধান্ত হওয়ার কোনো কারণ নেই। কাজেই ঢেলে সাজানোর দরকার আগে ডিআইবিদের, গোয়েন্দা দপ্তরকে, পুলিশকেও ঢেলে সাজানো দরকার, এবং তাদেরও পানিশমেন্ট দিয়ে বোঝানো দরকার যে মানে তুমি যাই করো না কেন, অন্যায় করলে তার শাস্তি হবে। শাস্তি না দিলে কিন্তু কিছু হবে না। নমস্কার, আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসি। আপনারা আমাকে যদি পছন্দ করেন আমার বক্তব্য, আপনারা লাইকস দেবেন। যদি বিরুদ্ধে কিছু বলা থাকে তাও বলবেন। সমালোচনা ওয়েলকাম, সবসময় ওয়েলকাম। কোনো ভুল থাকলে সেটা আপনারা সেরে দিতে পারেন, আপনারা মন্তব্য করবেন, চুপ করে বসে থাকবেন না। আবার নমস্কার জানিয়ে শেষ করছি।